তার মানে কি করে হলো এসব? একটা সোনার গয়না উনি হয়তো ভুল করে কোথাও রেখে দিয়েছেন, কিন্তু আমাকে এখন বলছেন তুই চুরি করেছিস। আমার সেই কারণেই খুব মন খারাপ। এই মরেছে, এইভাবে আমাদের গ্রামের ছেলেদের উপর বিপদ নেমে আসছে কেন? সেটাই তো বুঝতে পারছি না, কিছু না করেও দোষী। যাক, আশা করি সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ কাকা, আমরাও আশা করি সেটাই হবে। আরে আরে, এই তো সোনার গয়নাটা। তার মানে আমি শুধু শুধু স্বপনকে দোষটা দিচ্ছিলাম, আদতে ওর কোনো দোষই ছিল না। না না, আমার ওর সাথে এরকম আচরণ করা ঠিক হয়নি। যাই যাই। কি হ্যাঁ দিবাকর, কি খবর তোমার? কেমন আছো? আরে কাকা, আসুন আসুন, অনেকদিন বাদ এলেন। এখন আপনার জন্য কি করতে পারি বলুন? আমি কিছু করব না, তোমার সাথে কিছু কথা বলতে এলাম। হ্যাঁ কাকা, বলুন, কি বলবেন? আসলে আমি একটা কথা শুনলাম যে স্বপনের সঙ্গে নাকি তোমার ঝামেলা হয়েছে। ও হ্যাঁ, একটা বিষয় নিয়ে একটু মনোমালিন্য হয়েছিল আর কি। আসলে দোষটা আমারই। কি হয়েছে বলো তো বাবা? একটা সোনার গয়না আমি খুঁজে পাচ্ছিলাম না, আমি ভুলবশত তার নামে দোষ দিয়ে ফেলেছি। তার মানে সেটা এখন খুঁজে পেয়েছো তুমি? হ্যাঁ কাকা, আজকে কিছুক্ষণ আগে খুঁজে পেলাম। আমার বাক্সটা তলাতেই ছিল, আমি এইমাত্র উদ্ধার করলাম। তাহলে তো তুমি স্বপনের সাথে মিথ্যেই মনোমালিন্য করছিলে। হ্যাঁ কাকা, আমার যে কি ভুল হয়ে গেছে, এখন আমাকে আবার দোকান বন্ধ করে স্বপনের কাছে যেতে হবে, ওর কাছে ক্ষমা চেয়ে আসতে হবে। আমি সেই বিষয়ে কথা বলতে তোমার কাছে এলাম। যাক, এদিকে তাহলে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। কইরে ভাই, এরকম করে মন খারাপ করে আছিস কেন? দেখবি সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু তার জন্য সময় দিতে হবে তো। না দাদা, আমার ভাগ্যে যে এরকম হবে সেটা আমি ভাবতেই পারিনি, তাই আমি এখানে বসে আছি। আচ্ছা ঠিক আছে, তুই বস, তোকে চালাবো না। আজকে কি খাবি বল, তোর জন্য কিছুটা মাংস আনবো? না দাদা, ওসব খেতে ভালো লাগছে না। তাহলে খাবি কি সেটা বল, আমি তো বাজারে যাচ্ছি। দাদা, তুমি বরং হরিপদ কাকার বাড়িতে যাও, ওখানে গিয়ে কিছু লাউ পাতা নিয়ে এসো। আজকে বরং লাউয়ের ভর্তা খাবো, আমার খেতে খুবই ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। সে কি, এত জিনিস থাকতে লাউ পাতার ভর্তা খাবে কেন? কিছুটা মাছ নিয়ে এসো। না বৌদি, লাউ পাতার ভর্তা খেলে সমস্ত সমস্যা থেকে মুক্ত হয়ে যাব। তার মানে আমি তো কিছুই বুঝতে পারলাম না। না মানে, ডাক্তারও বলেছে আর কি, এই সময় লাউ পাতার ভর্তা খেলে আমার এসব পোড়া দাগ তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। ও, তাই নাকি? তাহলে ঠিক আছে, হরিপদ কাকাদের বাড়িতে তো এখনো লেউ গাছ আছে, তুমি বরং সেখান থেকেই নিয়ে এসো কিছুটা পাতা। একই আমি এক্ষুনি যাচ্ছি, তার সাথে কিছু চিংড়ি মাছ নিয়ে আসবো, দেখবে ভালো লাগবে। স্বপন ভাই, স্বপন ভাই কোথায় আছিস ভাই? একবার বেরিয়ে আয়। দিবাকর দা, তুমি এখানে? আমি যে ভাবতে পারছি না, কিন্তু দাদা আমি কোনো দোষ করিনি। হ্যাঁ রে স্বপন, আমি জানি তুই কোনো দোষ করিসনি, তার জন্যই তো তোর কাছে আমি ক্ষমা চাইতে এলাম। তার মানে দাদা, তুমি হাতটাকে খুঁজে পেয়েছো? হ্যাঁ ভাই স্বপন, আমার বাক্সর নিচে হাতটা পড়েছিল, আজকে আমি খুঁজে পেয়েছি। ভাই তুই আর রাগ করে থাকিস না, দয়া করে চল আমার সাথে, তুই ছাড়া আমার দোকান চলছে না। হ্যাঁ দাদা, যাবো তো বটেই, তোমার দোকানে ছাড়া আমার কোথাও কাজ করে পোষায় না, কিন্তু তুমি যখন আমাদের বাড়িতে এসেছো তখন কিছু খেয়ে যাও। এখন কি খাবো ভাই? আজকে আমাদের বাড়িতে লাউ পাতার ভর্তা হয়েছে, তার সঙ্গে দুটো ভাত খেয়ে যাও, দেখবে খেতে মজা লাগবে। ঠিক আছে, তাই চল, লাউ পাতার ভর্তার সঙ্গে ভাত খেয়ে দেখি কেমন লাগে, তারপর তোকে সাথে নিয়েই দোকানে যাব। আচ্ছা দাদা, এসো ভেতরে এসো। এটাই কি রতনদার বাড়ি? হ্যাঁ, কিন্তু আপনারা কারা? আপনাদেরকে তো ঠিক চিনতে পারলাম না। আমরা রতনদা যে কারখানায় কাজ করে সেখানেই কাজ করি আর কি।
আরে তোমরা এসেছো? দাদা, এরা দুজনে আমাকে উদ্ধার করেছিল আগুনের হাত থেকে। তাই নাকি? আরে আসুন আসুন, ভেতরে আসুন। না দাদা, আমরা ভেতরে গেলে হবে না, আমরা একটা খবর দিতে এলাম। কি খবর দাদা, আমাকে বলো। আসলে আমাদের কোম্পানির মালিক রতনদার কাজে খুব খুশি হয়েছে। রতনদা নিজের জীবনের বাজি রেখে কোম্পানির অতগুলো টাকা লসের হাত থেকে বাঁচিয়েছে। তাই জন্য রতনদাকে যত তাড়াতাড়ি সম্ভব কাজে যোগ দিতে বলেছেন। কিন্তু আমি কি আর আগের মতো কাজ পারবো? ওসব আমরা জানি না দাদা, তোমাকে যেতেই হবে। তোমার মতো ম্যানেজার আমরা আগে কোনো দিন পাইনি। তুমি সবার কত খেয়াল রাখতে। হ্যাঁ, আর সত্যি বলতে তোমার এই অবস্থা হওয়ার পর থেকে কোম্পানির কারোর মন ভালো নেই, সকলেরই কাজে অনীহা। শোন রতন, এরা তোকে চায়, তুই এদের সঙ্গে যা। দেখবি ধীরে ধীরে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, মনোবল হারাস না। হ্যাঁ দাদা, আমরা তো আছি, তোমার তো চিন্তা কিসের? ঠিক আছে, তাহলে আমি যাব, আবার আগের মতো কাজ শুরু করব। তুমি যাবে তাতেই আমরা ধন্য। তবে হ্যাঁ দাদা, আমাদের একটা কথা দিতে হবে। এইভাবে আগুন ফাগুন লেগে গেলে তুমি দুম করে আগুনের মধ্যে প্রবেশ করে যাবে না। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। আহা, আমার সোনার লাউ গাছ, সত্যি তুই আমার জীবন। তুই সবার জীবন পাল্টে দিলি রে। তোকে ধন্যবাদ দিলেও কম বলা হবে। কি ব্যাপার, তোমরা লাউ গাছকে আজকে এত ধন্যবাদ দিচ্ছ কেন? কি হয়েছে? ব্যাপার শুনবে, আমাদের গ্রামের দুই ছেলে স্বপন এবং রতনকে আবার তাদের মালিকেরা কাজে ফেরত নিয়ে গেছে। তাই নাকি? তাহলে আমি আর বলছি কি? আমি আজকে যা খুশি সেটা তোমাকে খুলে বুঝাতে পারবো না। এ তো বুঝলুম, কিন্তু তাতে তোমার লাউ গাছ কি এমন উপকার করলো শুনি? আমি যে এদের দুজনকে লাউ পাতার ভর্তা খেতে বলে এসেছিলাম, আমি নিশ্চিত ছিলাম এরা দুজন লাউ পাতার ভর্তা খেলেই আবার আগের মতো তাদের ভাগ্য ফিরে পাবে। দেখো, আমি যেটা ভেবেছিলাম সেটাই হলো। আরে তাই তো, তাহলে তো বলতেই হবে তোমার এই লাউ গাছ সত্যি খুব পয়া গো। হ্যাঁ, আমি যেমন সব সময় ওকে আগলে রাখি, ও ঠিক তেমন আমার মনের কথা বোঝে। এই তো সেদিন আমি ওকে বলছিলাম সবকিছু আবার আগের মতো করে দিতে। দেখো না, ঠিক আগের মতো সবকিছু করে দিল ও। না গো, সত্যি তোমার এই লাউ গাছের জন্য দুটো ছেলে আবার তাদের নিজেদের জীবন ভালোভাবে চালাতে পারবে। তবে হ্যাঁ গিন্নি, তোমাকে আজই বলে রাখি, আমি চলে যাবার পরও কিন্তু তুমি এই লাউ গাছকে আগলে রাখবে আমার মতো করে, বুঝলে? কি রে গোপাল, এত সকাল সকাল কাজে যাচ্ছিস বুঝি? হ্যাঁ গো খগেনদা, এই তো কাজে যাব, তাই জালটা একটু মেরামত করে নিচ্ছি। তা তুমি হঠাৎ আমার বাড়িতে, কিছু হয়েছে নাকি খগেনদা? এই শোন গোপাল, তোকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ গো খগেনদা? আজকে মোড়ল মশাইয়ের বাড়িতে বিশাল আয়োজন হবে। তুই নদী থেকে বড় দেখে কয়েকটা ইলিশ মাছ ধরে আনবি, কেমন? কেন খগেনদা, আজ কি এমন আছে যে মোড়ল মশাইয়ের বাড়িতে এত আয়োজন হবে? আরে আজকে মোড়ল মশাইয়ের ছেলে বৌমা বাড়ি ফিরছে। মোড়ল মশাই আজকে ওদের বউ ভাত উপলক্ষেই এত আয়োজন করছেন, বুঝলি? কিন্তু খগেনদা, এই সময় তো তেমন ইলিশ পাওয়া যায় না। ওরে ওসব শুনতে চাই না, অবিনাশ বাবুর বাড়ির আয়োজন বলে কথা। যে করি হোক তোকে মাছ জোগাড় করে এনে দিতেই হবে। আচ্ছা খগেনদা, এখন তো ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না, তাও আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, কেমন? একদম নাটক করিস না গোপাল, তুই ভালো করেই জানিস মোড়ল মশাই আমার কথা কতটা মানে। আমি চাইলি এখন মোড়ল মশাইকে বলে তোর শাস্তির ব্যবস্থা করে দিতে পারি, জানিস? আমি তো আনবো না বলছি না, কিন্তু এখন ইলিশ মাছ যেহেতু পাওয়া যাচ্ছে না, আর ইলিশ মাছ পাওয়া গেলেও সেটা ভাগ্যের ব্যাপার, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, বললাম তো। ওসব চেষ্টা তোর কাছে রাখ, ইলিশ মাছ তোকে এনে দিতেই হবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি চললাম, তুইও কাজে যা। আর মাছ নিয়ে যেন ফেরা হয়, মাছ না নিয়ে ফিরলে কিন্তু তোর কপালে চরম দুঃখ আছে। এখন যা গোপাল। কি গো নীলিমা, তোমাকে কতবার বলবো, এক কথা তুমি কি বুঝতে পারো না?
দেখো, আমার মাথাটা কিন্তু গরম আছে। তুমি দয়া করে এসবের মাঝে এসো না। আমি এসব আর সহ্য করতে পারছি না। আমার মাকে নিয়ে তোমার এত সমস্যাটা কোথায় নীলিমা? বুড়িকে আমার একদম সহ্য হয় না। সারা দিন শুয়ে বসে থাকবে আর আমি ভূতের খাটনি খাটবো। বয়স হয়েছে মায়ের, এখন কি আগের মতো গায়ের জোর আছে? তুমি এভাবে বলো না। গায়ের জোর নেই, সেজন্যই তো বলছি এই বাড়ি থেকে বের করে দাও ওই বুড়িকে। সারা দিন জ্বালিয়ে মারে আমাকে। শোনো নীলিমা, একদম উল্টো পাল্টা কথা বলবে না। মা কোথাও যাবে না। এই বয়সে মা কোথায় যাবে? তুমি তো বুড়িকে আলাদা করে দিতে পারো। উনি নিজের মতো রান্না বান্না করে নিজের মতো থাকবেন। নীলিমা, তোমার মনে কি একটু দয়ামায়া নেই? এই বয়সে উনি নিজে রান্না করে খাবে? দেখো নীলিমা, মা কোথাও যাবে না, তোমার যা ইচ্ছা করবার করো। আজ এই বাড়িতে বুড়ি থাকবে, নয়তো আমি থাকবো, এই বলে দিলাম। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ নীলিমা? আমি এসব হুমকিতে ভয় পাই না, মনে রেখো। হুমকি দিচ্ছি না, সত্যি বলছি। থাকো তুমি তোমার সংসার নিয়ে, আমি চললাম। তুমি যেও না বৌমা, আমি তো কারো অসুবিধা করি না। আমি তো ঘরে এক কোনায় পড়ে থাকি। দেখো বুড়ি, বাড়ির ওই এক কোণাটাই আমার কাছে কম পড়ে যাচ্ছে। তাই তুমি এই বাড়ি থেকে যাও, না হলে আমি চলে যাব। কি রে খগেন, সব ব্যবস্থা ঠিক মতো হয়েছে তো? কোনো গন্ডগোল পাকাসনি তো? না না মোড়ল মশাই, কি যে বলেন না। হ্যাঁ, আপনার কোনো চিন্তা করতে হবে না, সব ঠিক মতোই আমি নিজে দাঁড়িয়ে থেকে সবকিছু করছি, কোনো ভুল হবে না। ঠিক আছে, জানিসই তো আমি কিন্তু সবকিছু নিখুঁতভাবে করতে পছন্দ করি, যেন কোনো ভুল না হয়, সেটা মাথায় রাখিস। কোনো ভুল হবে না মোড়ল মশাই, আপনি চাইলেই দেখে আসতে পারেন। ঠিক আছে ঠিক আছে, আমার দেখবার দরকার নেই। তুই ইলিশ মাছের ব্যবস্থা করেছিস তো? হ্যাঁ মোড়ল মশাই, আমি গোপালের কাছে গিয়ে ইলিশ মাছের কথা বলে এসেছি। ও নদী থেকে ভালো ভালো ইলিশ মাছ এনে দেবে বলেছে। গোপাল তো ভালো মানুষ, ওর কথার দামও আছে, কিন্তু সময় মতো মাছগুলো এনে দিতে পারবে তো? আপনার চিন্তা করতে হবে না, এই গোপালের কাছ থেকে আমি ঠিক সময় মতো মাছ আনিয়ে নেব। সব ভালোভাবে হলেই হলো, না হলে তো লোকের কাছে মুখ দেখানো দায় হয়ে যাবে। আপনি খামোকাই এত চিন্তা করছেন মোড়ল মশাই, আপনি নিশ্চিন্তে থাকুন, কোনো ভুল হবে না। আপনার ছেলে বৌমা আসবার আগেই সব আয়োজন হয়ে যাবে। ঠিক আছে খগেন, তুই তোর কাজ চালিয়ে যা। কোনো অসুবিধা হলে আমাকে জানাস, আমি ততক্ষণ এই দিকটা দেখি, কেমন? এই একদম মোড়ল মশাই, সে আবার বলতে, আমি তো আপনাদেরই লোক, ঠিক সময় মতো আপনাদের সব কাজ করে দেব। যাক, তাহলে একটু নিশ্চিন্ত হলাম। ঠিক আছে, তুই এবার একটু যা। ইস, তুমি যে কেন আনলে এই ধ্যারধারি গ্রামে? আমি আর হাঁটতে পারছি না। আরে একদিনেরই তো ব্যাপার পূজা, একটু ধৈর্য ধরো না। কি দরকার ছিল এখানে আসার? শহরেই তো ভালো ছিলাম। এখানে কাদা ধুলো, ছাগল মুরগির গন্ধ। উফ! তুমি তো আসবে বলে বায়না করছিলে, এখন এসব বলে তো আর কোনো লাভ নেই। একটা দিন থেকে তারপরে দেখা যাবে। আমি তো এটাই বুঝতে পারিনি যে গরুর পেছন পেছন গোবর কাদা পেরিয়ে হাঁটতে হবে। আরে এত জ্বালাতন করো না তো পূজা, গ্রামে ঘুরতে আসলে এটুকু সমস্যা হবেই। শহরের পাকা রাস্তা ছেড়ে এরকম গ্রামের রাস্তায় হাঁটিনি, আমার তো সমস্যা হবেই। জীবনে এত অভিযোগ রাখতে নেই পূজা, একটু মানিয়ে নিতে শেখো, তাহলে জীবনটা অনেক সুন্দর হয়। মানে শিখে নাও, মানিয়ে নিতে শেখো, এসব আর শুনতে ভালো লাগছে না। আমি কি শহর থেকে এখানে এসেছি কষ্ট ভোগ করতে নাকি ঘুরতে? চত্ব সব ভালো লাগে না। আহা, এত রাগ করো না, দেখো চারিদিকটা কত মনোরম, কত সবুজে ভরা। শহরে কি তুমি এসব পেতে কখনো? সেই সবুজে ভরা গ্রাম নাকি আরো কিছু? শুধু গরম, ধুলো, কাদা, গোবর, এছাড়া আর আছেটাই বা কি তোমার গ্রামে? ভেবেছিলাম চারিদিকটা ঠান্ডা বাতাস বইবে, তার তো কিছুই হচ্ছে না। তোমার দুঃখ দেখে আমি কষ্ট পাবো না হাসবো, সেটাই বুঝতে পারছি না। তুমি চাকরি মারবে না তো? তোমার সাথে গ্রামে আসাটাই আমার ভুল হয়েছে। তুমি গ্রামের ওই গরুগুলোর সাথেই চলে যাও, আমি পরে যাচ্ছি। আহা, এত রাগ করো না, আরে চলো চলো চলো। আরে রতনদা যে, তাই দুপুরবেলায় গাছতলায় একা বসে আছো কেন? শরীর খারাপ নাকি? না রে গোপাল, শরীর খারাপ না, এমনি কিছু ভালো লাগছে না, তাই বসে আছি। তা মুখটা কেমন শুকনো লাগছে, ব্যাপারটা কি? ব্যাপার আর কি তোকে বলে লাভ হবে রে? আরে রতনদা, বলি দেখো না, যদি কোনো সাহায্য করতে পারি।
তুই আর কি বুঝবি রে সংসারের জ্বালা। উঠতে বসতে নীলিমার সাথে ঝগড়া হয়, আর ভালো লাগে না। কেন, নীলিমার সাথে আবার কি নিয়ে ঝগড়া বেড়েছে তোর? সারাদিন খালি বকবক করে, ঝগড়া করে, বলে মাকে ঘর থেকে বের করে দাও, আর আমি পাচ্ছি না। এ আবার কেমন কথা? বুড়িমাকে বাড়ি থেকে বের করে দেবে, এটা বলা তো ভুল। এটা কিভাবে বললো নীলিমা? আমাকে বলে মাকে ঘর থেকে বের করে দিতে, আমি পারবো না বলাতে না। আমার সাথে সে কি ঝামেলা পাকায়, বলেছে মানে বুড়িকে, মানে আমার মাকে ঘর থেকে বের না করলে ও নাকি ঘর ছেড়ে চলে যাবে। তুমি তো তাহলে ভারী সমস্যায় আছো রতনদা। আরে তোর কি আমার কষ্টে আনন্দ হচ্ছে নাকি? মিচকি মিচকি হাসছিস যে? না না রতনদা, হাসতে যাব কেন? ভাবছি নীলিমা এমন ব্যবহার বুড়িমার সাথে কিভাবে করছে। সেটাই তো ভাবছি রে, এখন আমি কার দিকে যাব? মাকে ঘরে রাখলে নীলিমা ঘর ছেড়ে চলে যাবে, নীলিমাকে রাখতে গেলে মাকে ঘর ছাড়া করতে হবে। করবোটা কি সেটাই বুঝতে পারছি না। বুড়িকে নিয়ে নীলিমার অভিযোগটা কি, সেটা কি জিজ্ঞাসা করেছো রতনদা? ওর অভিযোগ আমার মা কোনো কাজ করে না, সারাদিন বসে থাকে, আর ও নাকি সারাদিন সব কাজ বাজ করে, সেটা নিয়ে ঝামেলা, এত রাগ। বুড়িমার বয়স হয়েছে, বুড়িমা কি আর আগের মতো এত কাজ করতে পারে? নীলিমার তো এটা বোঝা উচিত, তাই না? আহা পলাশ, বৌমা, তোমরা এসেছো? কতদিন পরে তোমাদের দেখলাম। আরে পলাশজি, কেমন আছিস? পূজা, তুমি কেমন আছো? এই তো ভালো আছি খগেন দাদা। তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, এইদিকে সবাই ভালো আছে, তোর চিন্তা করতে হবে না। তোদের এখানে দেখেছি আমার কি আনন্দ হচ্ছে, বলে বোঝাতে পারবো না। চামচা কোথাকার, সব সময় সব বিষয় নাক না গলালে ভালো লাগে না, তাই না? এমন করে বলছো কেন? মানে আমি তো তোমাদেরকে ভালোবাসি, তাই জন্যই তো মানে আহা বৌমা, তুমি রাগ করো না। খগেন আমার খুব খেয়াল রাখে, ও ভালো ছেলে। ভালো ছেলে না তো অন্য কিছু। ঠিক আছে, দেখা যাক ভালো নাকি মন্দ। শহরে এমনি এখানে এসে দিমাগ দেখাচ্ছি, কাউকে মানুষ বলে মনেই করে না। আচ্ছা, তোমরা অনেক দূর থেকে এসেছো, যাও যাও, ঘরে গিয়ে হাত পা ধুয়ে নাও। হ্যাঁ বাবা, এই তো যাচ্ছি। পূজা, চলো চলো, ঘরে চলো। খগেন, তুই এসব বাদ দে, তুই বরং যা, গোপালের কাছ থেকে ইলিশ মাছগুলো নিয়ে আয়, যা। হ্যাঁ, এই তো যাচ্ছি মোড়ল মশাই। রাগ করিস না খগেন, হ্যাঁ, শহরের মেয়ে তো, তাই ওরকম একটু বলে ফেলেছে পূজা, কিছু মনে করিস না। হ্যাঁ ঠিক আছে মোড়ল মশাই, আপনি যখন বলছেন কিছু মনে করবো না। নীলিমা, তুমি মাকে দিয়ে রান্না করাচ্ছ কেন? নিজে রান্না করতে পারো না? ওই বুড়ো মানুষটাকে দিয়ে রান্না করাচ্ছ তুমি। ও চিল্লিও না তো। বুড়ি তো সারাদিন বসে বসে শুধু খাই আর খাই, কোনো তো কাজ করে না। আমার মাথা যন্ত্রণা করছে, তাই বুড়িকে বলেছি একটু রান্না করতে। এতে এত রাগ করার কি আছে? তোমার মাথা যন্ত্রণা করছে বলে তো মনে হচ্ছে না। তুমি তো দিব্যি সুস্থ বসে আছো, মাকে হুকুম করছো বসে বসে। হ্যাঁ, হুকুম করছি তো বেশ করছি, তাতে তোমার কি? তুমি এখান থেকে যাও তো। তোমার সাহস তো কম না নীলিমা। ওই বয়স্ক মানুষটাকে দিয়ে তুমি কাজ করাচ্ছ, আর আমি বলাতে আমার মুখে মুখে তর্ক করছো। সারাদিন অত মা মা করো না তো। সেই তো দিনের শেষে আমি না রান্না করলে খাবার জোটে না তোমাদের। তুমি যদি আর একটাও বাজে কথা বলেছো না, দেখবে দেখবে। তুমি আমায় চড় মারলে, আমি এর শেষ দেখে ছাড়বো। আমি এখনই যাবো মোড়ল মশাইয়ের কাছে তোমার নামে নালিশ করতে। আরে যাও যাও, মোড়ল মশাই যদি সত্যিটা জানতে পারে তাহলে উল্টে তোমাকেই কথা শুনিয়ে দেবে, এটা মনে রেখো। তোমার সংসার আমি আর করব না। প্রত্যেক দিন অশান্তি এই বুড়িটাকে নিয়ে। আজকে আজকে একটু মাথার যন্ত্রণা করেছে বলে বুড়িটাকে রান্না করতে বলেছি বলে তুমি আমায় চড় মারলে। দেখো দেখো এবার আমি কি করি তুমি দেখো। ঠিক আছে যাও, তোমার যাকে যা বলবার আছে বলো গিয়ে, ভয় পাই না। আর যাই হয়ে যাক, মোড়ল মশাইয়ের কাছে তোমার নামে আমি নালিশ করেই ছাড়বো। আরে গোপাল, কোথায় যাচ্ছিস এখন? আমি তো তোর সাথে দেখা করতে যাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা, বলো আবার কি দরকার? মানে কি দরকার ভুলে গেছিস নাকি? তোকে যে ইলিশ মাছ আনতে বললাম, সেগুলো কি নদী থেকে এনেছিস? হ্যাঁ, মাছ এনেছি তো, আমি সেটাই দিতে যাচ্ছিলাম তোমার কাছে। যাক, রাস্তায় দেখা হয়ে গেল, ভালোই হলো। ঠিক আছে, দে মাছগুলো দে। এই নাও। তা খগেন দাদা, তোমার মুখটা এমন শুকনো লাগছে কেন? কিছু হয়েছে নাকি?
কি আর বলবো গোপাল, মনটা ভালো নেই বুঝলি। সে কি মন ভালো নেই কেন? তোমার মুখ দেখেই বুঝেছি খগেনদা। তা হয়েছেটা কি সেটা বলো তো। আরে মোড়ল মশাই ছেলে পলাশ আর ওনার বৌমা এসেছে আজকে। তা মোড়ল মশাইয়ের বৌমা পূজা আমাকে কত কিছু বলে অপমান করেছে, তাই জন্যই মনটা খারাপ। ওসব নিয়ে মন খারাপ করে থেকো না। ওরা শহুরে মেয়ে, ওরা তো ওরকম বলবেই। ঠিক বলেছিস গোপাল, কিন্তু মোড়ল মশাইয়ের বৌমার কথায় আমি বড্ড কষ্ট পেয়েছি। আর কষ্ট পেয়ে কি হবে? তোমাকেই তো সেই ইলিশ মাছটা নিয়ে যেতে হবে। যাও যাও, দেখো ইলিশ মাছ খেয়ে যদি খুশি হয়। আচ্ছা দেখা যাক কদ্দূর কি হয়। মোড়ল মশাই, মোড়ল মশাই বাড়িতে আছেন? আরে নীলিমা, দৌড়াতে দৌড়াতে আসছো যে, কি হয়েছে কি? মোড়ল মশাই, আমায় রতনের হাত থেকে বাঁচান। দিন দিন ওর অত্যাচার বেড়েই চলেছে। আমি যে আর সহ্য করতে পারছি না। শোনো নীলিমা, আজকে তুমি বাড়ি ফিরে যাও। আমি কালকে এই ব্যাপারটা নিয়ে রতনের সাথে কথা বলবো। না মোড়ল মশাই, কালকে না, আপনি আজকেই এর কোনো একটা বিহিত করুন। তুমি বুঝতে পারছো না নীলিমা, আজকে আমার বাড়িতে আমার ছেলে বৌমা এসেছে। তুমি কালকে এসো, আমি কালকে রতনকে ডেকে কথা বলবো। মোড়ল মশাই, আমি তো কখনো আপনার কাছে কোনো কিছুর জন্য আসিনি। আজ আমায় এভাবে তাড়িয়ে দেবেন না দয়া করে। তাড়িয়ে দিচ্ছি কোথায়? বললাম তো কালকে আসো, আমি কালকে তোমার সমস্যার সমাধান করে দেব। না মোড়ল মশাই, আজকেই আপনার কিছু একটা করতে হবে, না হলে হবে না। বাবা, অবাক হচ্ছে আপনার ব্যবহার দেখে। আপনি তো এই গ্রামের মোড়ল, একজন গ্রামবাসী আপনার কাছে অন্যায়ের বিচার চাইতে এসেছে, আপনি তাকে ফিরিয়ে দেবেন? পূজা, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। আপনাকে কিছু বলতে হবে না বাবা, আমি আড়াল থেকে সবটাই শুনেছি। আমি বলছি আপনার এই অন্যায়ের বিহিত করতেই হবে। আমি তো বলেছিলাম নীলিমাকে কালকে ওদের ব্যাপারটা আমি সমাধান করে দেব। এই আপনার অন্যায়ের উপর দৃঢ়ভাবে শাস্তি দেওয়া, অন্যায় দিকে আপনি কিভাবে মুখ বুজে থাকতে পারছেন? তুমি আমাকে ভুল বুঝছো বৌমা, তুমি যেমনটা ভাবছো আমি তেমনটা না। আমি যেটা বোঝার বুঝে গেছি, আপনাকে আর ভাঙিয়ে কিচ্ছু বলতে হবে না। এ কি, তুমি কোথায় গেছিলে পূজা? এই বাবার সাথে গেছিলে নাকি? এতক্ষণ লাগলো? আরে রতনের বাড়ি একটু ঝামেলা হয়েছিল, তাই সেটা সামলাতে গেছিলাম, সাথে বৌমা গেছিল। এ কি পূজা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে কি? তুমি জানো আজকে কি হয়েছে? গ্রামের এক ছোট লোক রতনের মা ওই বুড়ি আমায় অপমান করেছে। বলেছে আমার নাকি মাথায় কোনো বুদ্ধি নেই। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি কি হয়েছে, তুমি কেঁদো না। বাবা, কি হয়েছিল ওখানে? মানে বুড়িমা মানে কেন পূজাকে অপমান করলো? মানে নীলিমা এসেছিল আমার কাছে বিচার চাইতে, বলল রতন নাকি ওর গায়ে হাত তুলেছে। তাই আমরা গেছিলাম রতনের বাড়ি, কিন্তু সেখানে গিয়ে জানতে পারি নীলিমা বুড়িমাকে প্রচন্ড অত্যাচার করে। তাতে রাগের বশে রতন নীলিমাকে চড় মেরেছে। তা সেটা জানবার আগেই বৌমা রতনকে যা নয় তাই বলে অপমান করেছিল। তাই বুড়ি বলেছে কিছু না জেনে বলবে না, তোমার মাথায় বুদ্ধি নাই, এইসব কথা আর কি। তুমি শান্ত হও পূজা, কেঁদো না। দেখো, এটা তুমি ভুল করছো। মানে না জেনে কাউকে তো এভাবে বলা উচিত না। তুমি নিজের ভুল স্বীকার করে নাও, তাহলেই তো হলো। এই ছোট লোকের কোনো ব্যবস্থা না করে উল্টে আমাকেই বলছো ক্ষমা চাওয়ার কথা? আমি তোমার থেকে এটা আশা করিনি। পলাশ, আমি এখনই এই বাড়ি ছেড়ে চলে যাব। এ কি বৌমা, কি বলছো তুমি এসব? তুমি এমন করো না, গ্রামে আমার একটা মান সম্মান আছে। তুমি কি পাগল হয়ে গেছো পূজা? একটু শান্ত হও, আমাদের কথাটা বোঝো। মানে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় কিন্তু। তাড়াতাড়ি পা চালাও লতা, মোড়ল মশাইয়ের বৌমা এসেছে। পূজা, চলো ওদের সাথে দেখা করে আসি। ঠিক বলেছ, এই তো হাঁটছি। পূজা আমাদের গ্রামে প্রথমবার আসলো বলে কথা। ওই দেখো, ওখানে কে একজন বসে আছে না? পূজা মনে হচ্ছে তো। আরে পূজা, তুমি এখানে বসে আছো কেন? কি হয়েছে? দেখে তোমায় কেমন মন মরা লাগছে। কিছু হয়নি, আমি পলাশদের বাড়ি ছেড়ে চলে এসেছি। ওমা, কেন, কি হয়েছে? গ্রামের ওই রতনদার মা বুড়ি আমায় অপমান করেছে, আর সেটাই পলাশকে বলায় পলাশ বলেছে আমাকে ক্ষমা চাইতে। আমি কেন ক্ষমা চাইবো? সেই রাগেই আমি ঘর থেকে বেরিয়ে গেছি।
পলাশ তো এমন করবার ছেলে নয়, ও কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। তোমায় বুড়িমা অপমান করেছিল কেন পূজা? রতনের সাথে নীলিমার ঝামেলা হয়েছিল, সেটার জন্য আমি রতনকে অপমান করেছিলাম। জানতাম না যে ওখানে নীলিমারই ভুল, তাই বুড়ি আমায় অপমান করেছে। দেখো পূজা, এসব আর মনে রাখতে হবে না, তুমি একটু শান্ত হও। তুমি তো ওই বাড়ির নতুন বউ, তুমি যদি এমন করো তাহলে কিভাবে হবে বলো তো পূজা? তুমি জানো না পূজা, এ রতনের বউ নীলিমা একদম ভালো মেয়ে নয়। রাত দিন সব সময় বিনা কারণে সবার সাথে ঝগড়া করে বেড়ায়, তাই নীলিমাকে কেউ দেখতে পারে না। আমি আমার ভুল বুঝতে পেরেছি গোপালদা। লতা বৌদি, বুঝতে যখন পেরেছো তাহলে চলো এবার বাড়ি ফিরে চলো, আমরা তোমায় নিয়ে যাচ্ছি, চলো। তুমি এত চিন্তা করো না বাবা, আমি পূজাকে ঠিক খুঁজে আনবো। আমাকে ক্ষমা করে দে পলাশ, আমার ভুলের কারণেই আজকে বৌমা ঘর থেকে বের হয়ে গেছে। না না, তোমার কোনো ভুল নেই, তুমি তো অন্যায়ের প্রতিবাদ করেছো, ওখানে পূজারই ভুল ছিল। পূজা নিজের ভুল বুঝতে পারলে ঠিক আবার ফিরে আসবে, তুমি দেখো। তোরা প্রথম এই বাড়িতে আসলি, আসবার পরে বৌমার এমন ব্যবহার আমি সত্যি খুব দুঃখ পেয়েছি রে পলাশ। ওই তো পূজা চলে এসেছে। তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরে ফিরে আসলে, এটা দেখে আমি খুব আনন্দ পেয়েছি পূজা। আমাকে আপনারা সবাই ক্ষমা করে দিন, আমি সবার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, তার জন্য আমি দুঃখিত। খগেনদা, আমায় তুমি ক্ষমা করে দিও। আমি তো তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, তুমি আমার কথায় কিছু মনে করো না। ঠিক আছে পূজা, তুমি আর মন খারাপ করো না, তোমাকে সবাই ক্ষমা করে দিয়েছে। এই যে লতা, শোনো, ভালো করে ইলিশ মাছটা রান্না করো তো, বিভিন্ন রকমের পদ তৈরি করো। এমন খুশির দিনে ইলিশ মাছ দিয়ে পলাশ আর পূজার বউ ভাত হবে, সাথে জমিয়ে ভুড়ি ভোজ হবে। আচ্ছা, আমি অনেক ধরনের ইলিশের পদ বানিয়ে খাওয়াবো আপনাদের মোড়ল মশাই। ঠিক আছে লতা, তুমি ভালো করে রান্নাটা করো। আজকাল অবিনাশ বাবু বড্ড বাড়াবাড়ি শুরু করেছেন। একটু বেশি ভালো মানুষই শুরু করে দিয়েছেন আজকাল। ভালো হওয়ার নাটক তো লোকটা সারা জীবন করে গেছে, আর সেই করতে গিয়েই নাম করছে অনেক, কিন্তু একটা বড় বোকা তৈরি হয়েছে যত সব। তো এটা সহ্য করা যায় না। তুমি কি বলছো কি? আমি নিজেই কি আর সহ্য করতে পারছি? যতক্ষণ না ওকে পথের ভিখিরি করে ছাড়বো ততক্ষণ আমার জীবনে শান্তি নেই। কি কথাই বললেন! এই ক্ষমতাবান অবিনাশ বাবু যখন রাস্তায় রাস্তায় ঘুরে পেটের দায় ভিক্ষা করবে, তখন দেখে আমার দু চোখ জুড়িয়ে যাবে। তাহলে ব্যবস্থা শুরু করি, কি বল? শুধু শুরু করলে হবে না, যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করে অবিনাশ বাবুকে জালে ফাঁসিয়ে পথের ভিখিরি করে ফেলতে হবে। তুমি যদি আমার পাশে থাকো তাহলে অবিনাশ কেন, অবিনাশের 14 গোষ্ঠীকে আমার পায়ের নিচে এনে ফেলবো। একটা কথা মনে রাখবেন হরিপদ বাবু, এই কাজে পুরো গ্রামের মধ্যে একমাত্র আমি আপনাকে সাহায্য করতে পারি, এবং আপনার পাশে থাকবো আজীবন। তোমার উপরে ভরসা করি ভাই, আর তুমি না থাকলে তো আমি অনেকটাই অচল, তাই তুমি চিন্তা করো না। আমি এমন একটা বুদ্ধি বের করে অবিনাশকে ফাঁসাবো যে অবিনাশ আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমিও সেটাই চাই, ওই অবিনাশ বাবুর মাথা যেন এসে পড়ে আমাদের পায়ের উপরে, খেতে না পেয়ে যেন লোকটাকে এবার দুবেলা ভিক্ষে করে লোকের কাছে হাত পাততে হয় আর কি। এতদিন যে হাত লোককে দিয়ে এসেছে, এবারে সেই হাত লোকের কাছে চাইবে। কি হয়েছে হরিপদ বাবু, হঠাৎ করে আপনি যে আমার বাড়িতে এলেন? জ্বালায় এসেছি অবিনাশ বাবু, আপনি গ্রামের মোড়ল হয়ে যেভাবে নাক কানের মাথা খেয়ে বসে আছেন, তাতে ভাবলাম আমি নিজেই আসি আপনার কাছে। এভাবে কেন বলছেন বলুন তো, কি হয়েছে কি? ছোটবেলা থেকে জেনে এসেছি, যারা রক্ষক হয় তারা অন্যের রক্ষা করে, কিন্তু আপনি যে এতকাল অন্যের সম্পত্তি বেআইনিভাবে ভোগ করে আসছেন, সেটা তো উচিত নয়। কি বলছেন কি আপনি? আমি অন্যের সম্পত্তি ভোগ করে আসছি? কার সম্পত্তি ভোগ করে এসেছি আমি? ভালো করে দেখুন তো এই কাগজটা একবার, ভালো করে দেখুন। আপনার জমি বাড়ি ঘরদোর সব আমার নামে রয়েছে। আমার জিনিস আপনি এতদিন ভোগ করে এসেছেন, আমি কিচ্ছু বলিনি। তবে আজকে আর আমি চুপ করে থাকবো না। আর যদি আপনি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে না যান, তাহলে আমি পুলিশ ডেকে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব।
মানে আপনার নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। ভালো করে দেখুন, আমার বাড়ি ঘরদোর সব আপনার কিভাবে হতে পারে? এই জিনিস তো আমি বংশ পরম্পরায় ভোগ করে আসছি। আপনার বংশ একটা চোরের বংশ, তাই আমার পৈতৃক সম্পত্তি নিজের নামে করে এতকাল চালিয়ে আসতে পেরেছেন আপনারা। আপনি যদি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে না যান, তাহলে আমি পুলিশ ডেকে ঘাড় ধাক্কা দিয়ে আপনাকে বাড়ি থেকে বের করে দেব। না না, আমি এত বছরে একটু আত্মসম্মান অর্জন করেছি লোকের কাছে। এসব টাকা পয়সা ঘর সম্পত্তির থেকেও আমার সেটা বড় প্রিয়। সেটুকু আমার কাছ থেকে ছিনিয়ে নেবেন, আমি সব ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। আপনি দয়া করে পুলিশ ডাকবেন না। এক্ষুনি বাড়ি থেকে তুমি বের হয়ে যাও অবিনাশ। ঠিক আছে, আমি বের হয়ে যাচ্ছি, তবে ওপরওয়ালা একদিন ঠিক বিচার করবেন। কি হয়েছে অবিনাশ বাবু? আপনি এরকম বিধ্বস্ত অবস্থায় আমার বাড়িতে এসেছেন কেন? বুড়িমা, আমি সব হারিয়েছি। শেষ বয়সে এসে পথের ভিখিরি করে ছাড়লো ওরা আমাকে। কি হয়েছে বলুন তো, আগে আমাকে সব খুলে বলুন। ওই হরিপদ বাবু কি সব কাগজ তৈরি করে এনে বলছে যে আমার ঘর দুয়ার জমি সম্পত্তি সব ওর। আমি নাকি আমার বংশ পরম্পরায় এতদিন বেআইনিভাবে ওর জায়গা ভোগ করে এসেছি, তাই আজকেও কাগজ নিয়ে এসেছে, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল আর আপনি চুপচাপ চলে এলেন, প্রতিবাদ করতে পারলেন না? কি প্রতিবাদ করব বলো তো? আমাকে বলল যে আমি যদি বেশি কথা বলি তাহলে পুলিশ ডেকে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে। এখন তুমি ভেবে বলো, আমি গ্রামের মানুষের কাছে এতদিনে আত্মসম্মান অর্জন করেছি যে শেষ বয়সে এসে যদি আমাকে সেটুকু হারাতে হয় তাহলে আমি নিজে কি নিয়ে বাঁচি? ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। আপনি উপরওয়ালার উপর ভরসা রাখুন। আপনি আমার আশ্রয়ে যখন এসেছেন তখন নিশ্চিন্তে থাকতে পারেন। তবে আপনার একটু অসুবিধা হবে। যত যাই হোক, আমার গরিবের সংসার। কোনো অসুবিধা হবে না বুড়িমা, আর তো সম্মানের সাথে সারা জীবন বেঁচে আছি আমি। টাকা পয়সা এগুলো তো আসবে যাবে, কিন্তু মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকলে রাস্তাতেও আমি সুখে থাকতে পারি। ঠিক আছে, এখন থেকে আপনি আমার বাড়িতেই থাকবেন। তবে বিশ্বাস রাখুন, আমি বলছি, একদিন যারা অপরাধ করেছে তারা ঠিক শাস্তি পাবে এবং আপনি আপনার প্রাপ্য অধিকার ফিরে পাবেন। প্রাপ্য অধিকার ফিরে পাবো কিনা জানি না, তবে আমি একটা নতুন জীবন শুরু করতে চাই। ওপরওয়ালার কৃপা থাকলে নিশ্চয়ই পারবেন। এখন ঘরে উঠে আসুন, হাত মুখ ধুয়ে কিছু খাবার দিচ্ছি, খেয়ে ফেলুন। ধন্যবাদ বুড়িমা। যা হবার তা তো হয়েই গেছে অবিনাশ বাবু। এই ঘটনার দুটো দিন চলে গেছে, আপনি এখনো মুখ ভার করে বসে আছেন। কি আর করব বলো তো? আগে আমি গ্রামের মোড়ল ছিলাম, সাধারণ মানুষের সুখ দুঃখ নিয়ে সারাদিন মেতে থাকতাম, কিন্তু এখন আমার কাছে কোনো কাগজ নেই। আগের জীবনটা যে কিভাবে চালাবো কিছুই বুঝতে পারছি না। দেখুন, আমি তো আপনার জীবন নিয়ে বেশি কিছু জানি না, তবে আমার সহজ সরল জীবন দিয়ে আমিও কিছু জিনিস শিখেছি। আপনি যদি আজ্ঞা করেন তাহলে বলতে পারি। আরে বাবা, আজ্ঞা করবার কি আছে? যা বলবার তুমি মন খুলে বলো। মন খুলে যদি বলতেই হয় তাহলে শুনুন। দুঃখ কষ্ট তো এ জীবনে কম দেখলাম না। বহুবার জীবন যখন সোজা রাস্তায় একটু একটু সুখের পথে চলতে শুরু করেছে, তখনই একটা না একটা বিপদ এসে সব কিছু কেটে দিয়েছে। তবে ভরসা হারাইনি কখনো। যখনই সব কিছু শেষ হয়ে গেছে সেই মুহূর্তে হয়তো ভেঙে পড়েছি, কিন্তু পরের মুহূর্তে নিজেকে শক্ত করে আবার প্রথম থেকেই শুরু করার চেষ্টা করেছি।
সত্যি তোমাকে জীবনে অনেক কষ্ট পেতে হয়েছে বলো। কষ্ট পেয়েছি, তবে নিজেকে যখন শক্ত করে তুলেছি তখন দেখেছি কষ্টগুলো সাময়িক। নিজের মনে বিশ্বাস আর প্রথম থেকে শুরু করার সৎ ইচ্ছে থাকলে সমস্ত কষ্টকে ঠিক পার করে দেওয়া যায়। কিন্তু আমি এই শেষ জীবনে এসে এই কষ্টকে পার করে কিভাবে প্রথম থেকে শুরু করতে পারি বলো তো? উপরে যিনি বসে আছেন তিনি আমাদের জীবনে যখন কোনো বড় বিপর্যয় দেন তার সাথে অনেকগুলো সুযোগও দেন। আপনি সেদিন বলছিলেন যে নতুন করে শুরু করতে চান, হয়তো তিনিও চান যে আপনি নতুন করে কিছু শুরু করুন। কিন্তু কি শুরু করব সেটাই তো বুঝতে পারছি না। ঠিক আছে, সেটা নিয়ে আপনিও একটু ভাবুন, আমিও একটু ভাবছি। নিশ্চয়ই কিছু একটা উপায় বার করা যাবে, তবে যে উপায়টা বেরোবে সেই পথে কিন্তু চলতে হবে আমাদের। আমার মনে হয় এর পেছনে একটা খুব বড় সড় ষড়যন্ত্র রয়েছে। ষড়যন্ত্র হোক আর যাই হোক, তবে অবিনাশ বাবুর জন্য আমারও খুব খারাপ লাগছে গো। সব সময় লোকটাকে দেখে এসেছি যে মানুষের বিপদে আপদে সবার সামনে সবার আগে গিয়ে দাঁড়ান, আর আজ দেখো ওর বিপদে কেউ নেই ওর পাশে। আছেন, উনি বুড়িমার আশ্রয়ে গিয়েছেন। বুড়িমা নিশ্চয়ই আছেন ওর সাথে, আর তাছাড়া মাথার উপরে ওপরওয়ালা আছেন। কিন্তু ওর বিষয়টা যে কিছুতেই মেনে নিতে পারছি না গো। আমি তো নিজেই মেনে নিতে পারছি না, তবে একটা ভরসা রাখছি যে অবিনাশ বাবুর এই খারাপ পরিস্থিতি বেশি দিন থাকবে না। নিশ্চয়ই এই বিপর্যয় থেকে বের হওয়ার উপায় উনি বের করবেন। তবে কেউ যদি সত্যি করে অবিনাশ বাবুকে ফাঁসানোর জন্য এসব কাণ্ড করে থাকে, তাহলে আমি তোমাকে আজকে কথা দিচ্ছি তার শাস্তি একদিন হবেই। আসলে প্রতিশোধ নেওয়ার ব্যাপারটা ওই লোকটার মধ্যে নেই, না হলে ও নিজেই অপরাধীকে খুঁজে বের করে শাস্তি দিত। আসলে কি বলতো, সহজ সরল মানুষ পেয়ে না এত বড় ক্ষতিটা ওনার করে দিল। তবে ওপরওয়ালার বিচারের উপরে ভরসা রাখো, সেই বিচারে একদিন শাস্তি হবেই, যে ক্ষতি হয়েছে তার। তাছাড়াও তো আর আমাদের হাতে অন্য কোনো উপায় নেই, সেই ভরসা রেখেই বেঁচে আছি। এটা তো সত্যি যে অবিনাশ বাবুর কষ্ট আর আমাদের কষ্ট আলাদা নয়, ওর কষ্টতে আমাদের বুক ফেটে যাচ্ছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না যে আর কতদিন তুমি এরকম চাকরের মতো কাজ করে যাবে। কেন বলো তো? আর কতদিন তুমি ওই বুড়ো হরিপদ বাবুর দালালি করে জীবনটা কাটাবে গো? তোমার বুদ্ধিতে ওই বুড়ো হরিপদ বাবু শেষ জীবনে অবিনাশ বাবুর সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিয়ে বড়লোক হয়ে বসে গেল, আর তুমি কি না কলা চুষলে বসে বসে। সত্যি তোমার যে কবে একটু বুদ্ধি হবে মাথায়? আরে থামো তো নীলিমা, থামো। তা তুমি কি ভাবছো আমি কিছু ভাবছি না? হ্যাঁ, আমার নিজেরই শান্তি নেই ওই হরিপদকে রোজ একটু একটু করে বড় লোক হতে দেখে। পথের ভিখিরি আজকে আমার বুদ্ধিতে বড় লোক হয়ে উঠেছে। হ্যাঁ, আর আমি যেখানে সেখানেই রয়ে গেছি। তবে তুমি জেনে রাখো, এটা আমার একটা চক্রান্ত। কিরকম চক্রান্ত শুনি? আমি নিজে সরাসরি কোনোদিন অবিনাশ বাবুর সম্পত্তি হাত করতে পারতাম না, তাই হরিপদ বাবুকে দিয়ে ওর সমস্ত সম্পত্তি হাত করিয়ে নিলাম। তাহলে এবার তোমার কাজ কি?